দর্শক, ঈদের দিন সাবেক উপদেষ্টা মেটিকুলাস উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি জরিপ ছেড়েছিলেন ফেসবুকে, সেটা আমরা সবাই জানি। এবং সেই জরিপে শেখ হাসিনার ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জরিপটা করতে গিয়ে আমার মনে হয় যে আসিফ নজরুল তার জীবনের সব থেকে বড় সংকট ডেকে এনেছেন। সংকট মানে হচ্ছে যে ইমেজের সংকট। সেই ইমেজের সংকটে তিনি প্রচণ্ডভাবে পড়েছেন এবং এই জরিপটা হিতে বিপরীত হয়ে গেছে। প্রফেসর আসিফ নজরুল যেটা করতে চেয়েছিলেন সেই উদ্দেশ্য সাধিত হয়নি, বরং উল্টোটা হয়েছে। শেখ হাসিনাকে চরমভাবে অপমানিত করতে গিয়ে শেখ হাসিনার উপকার করে ফেলেছেন। এই যে শেখ হাসিনার উপকার তিনি কিংবা তারা করছেন, এই উপকার করার ফলেই কি শেখ হাসিনার প্রত্যাবর্তন কিংবা শেখ হাসিনার দলের রাজনীতিতে আবার আগের মতো প্রভাব বিস্তার করা অনেক বেশি সহজতর হবে না? আসিফ নজরুল আদতে যেটা করতে চাইলেন সেটা হলো না কেন? সমাজের বাস্তবতাই বা কি? আসিফ নজরুল আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছেন নানাভাবে, প্রশংসা স্তুতিগাথা এগুলো আমরা দেখেছি। প্রফেসর ইউনূসের আমলে ইউনূস হয়ে গিয়েছিলেন, এবার যখন বিএনপি এসেছে তখন বিএনপি হওয়ার চেষ্টা করছেন। প্রতিনিয়ত রং বদলানো এই চরিত্রটি আদতে কি বোঝাতে চেয়েছিলেন, তার পরিণতিতে কি হলো, রেশিওটা কি? তিনি যেটা চাইলেন সেটা কতটুকু হলো, যেটা চাইলেন না সেখানে কতটা জনসমর্থন পেলেন? সর্বশেষ গত রাত পর্যন্ত যে আপডেট সেটা আপনাদেরকে একটু জানিয়ে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। মেটিকুলাস প্রফেসর আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল একটা সময় বাম ঘরানার, প্রগতিশীল ঘরানার মানুষ ছিলেন। শহীদ জাহানারে ইমামের সঙ্গে কাজ করেছেন। সেই তাকেই আমরা সাম্প্রদায়িক গোষ্ঠীর খুবই আপনজন হিসেবেও দেখেছি। প্রতিনিয়ত রং বদলেছেন তিনি। সেই আসিফ নজরুল ঈদের দিনকে বেছে নিয়েছেন শেখ হাসিনাকে ঘায়েল করার একটা দিন হিসেবে। তো শেখ হাসিনাকে ঘায়েল করতে গিয়ে যেটা হয়েছে সেটা তার কাছে প্রত্যাশিত ছিল না বোধহয়। তিনি নিজেই ঘায়েল হয়ে গেছেন এবং শেখ হাসিনার এই যে উপকারটা তিনি করে দিলেন, এতে করে তাকে হয়তো বহু জায়গায় প্রশ্নের মুখে পড়তে হবে। তার স্ট্যাটাসটা তো আপনারা প্রায় সবাই জানেন, তারপরেও স্ট্যাটাসটা একটু আমরা দেখে আসি। কি বলেছেন সেটা একটু স্মরণ করার জন্য। তিনি বলেছিলেন, একটি জরিপ, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি বা সাইন দিন। যদি শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরত আসবেন না এটাতে একমত হন তাহলে হা হা দেন। আর যদি মনে করেন একমত না, অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরবেন, তাহলে লাইক দেন। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে এই পোস্টে হাহা রিয়াক্টের জয়ধ্বনি হোক, হাহা রিয়াক্ট যেন এই পোস্টে জিতে। আমরা গত রাতে তার এই সর্বশেষ স্ক্রিনশটটা নিয়েছি, যেখানে আমরা দেখছি যে ৭৩,০০০-এর বেশি এখানে অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্ন ইমোজি ব্যবহার করেছেন। মজার ব্যাপার হচ্ছে যে এই পোস্ট শেয়ার করেছেন মাত্র তখন পর্যন্ত, গত রাত পর্যন্ত ৮৯৪ জন। মাত্র ৮৯৪ জন শেয়ার করেছেন। তার মানে আসিফ নজরুলদের জনপ্রিয়তায় কত ভাটা পড়েছে একবার চিন্তা করছেন? এবার আসি যে এই যে মানে রিয়াকশনটা পড়লো, সেই রিয়াকশনের সংখ্যা কত এই স্ক্রিনটা দেখে নিন, যেখানে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমরা দেখছি তিনি যেটা চেয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনা আসবেন এই ব্যাপারটা যারা বিশ্বাস করে না তারা যেন হা হা দেয়, মানে সেই সংখ্যা তিনি চেয়েছিলেন, সেই সংখ্যা হা রিয়াক্ট করেছে ১৭,০০০। ৭৩,০০০-এর বেশি, এর মধ্যে মাত্র ১৭,০০০ গত রাত পর্যন্ত রিয়াক্ট করেছে। অন্যদিকে তিনি যেটা চাননি এবং যারা মনে করে যে শেখ হাসিনা ফিরবেন, সেই রিয়াকশন অর্থাৎ লাইক রিয়াকশন পড়েছে ৫৩,০০০। কোথায় ১৭,০০০, কোথায় ৫৩,০০০, যে ৩ গুণেরও বেশি। এই যে ৩ গুণেরও বেশি ভোটে তিনি হেরে গেলেন এই জরিপটা করতে গিয়ে। এই আবার সাথে রয়েছে 1.6K, মানে ১৬০০-র বেশি এই হচ্ছে অ্যাংরি রিয়াকশান। এই অ্যাংরি রিয়াকশানও যারা দিয়েছেন তারা কিন্তু আসিফ নজরুলের নিশ্চিত করে হেটার্স। তার মানে এই সংখ্যাটা আরও বাড়বে, এটা লাইকের সঙ্গে যোগ করাটাও যেতে পারে। এই যে ঘটনা ঘটলো,
অর্থাৎ আসিফ নজরুল এই জরিপটা করতে গিয়ে বিপদে পড়লেন। তিন গুণেরও বেশি ভোটে তিনি হেরে গেলেন এবং শেখ হাসিনাকে জিতিয়ে দিলেন। শেখ হাসিনা জিতে গেল, তার মানে শেখ হাসিনা দেশে ফিরবেন। এই বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে, এটা প্রমাণ হলো। আসিফ নজরুল তো এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ চায় না শেখ হাসিনা ফিরুক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনার 15.5 বছরের এত খারাপ কাজের পরেও, এত খারাপ কাজ, এবং নির্বাচন ব্যবস্থা সব থেকে বেশি বিতর্কিত হয়েছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা যারা একেবারে মাঝখানে থেকে নিরপেক্ষ অবস্থান থেকে সমালোচনা করি, তারা সাথে এটাও বলি যে শেখ হাসিনার আমলে শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করা হয়েছে এবং এই শিক্ষা ব্যবস্থাতে সাম্প্রদায়িক ইস্যু ঢুকিয়ে শেখ হাসিনার সরকার মানে এই শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। সেই সমালোচনাও কিন্তু আমরা করি, যেটা আসিফ নজরুলরা করেন না। এখন এই যে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, শেখ হাসিনা নিয়ে তিনি যে জরিপ ছাড়ছেন জনগণের মাঝে, সেখানে 3 গুণেরও বেশি ভোটে শেখ হাসিনা জিতছেন, এই পরিণতিটা হলো কেন? এই পরিণতিটা হলো এই কারণেই আসিফ নজরুল এবং ইউনুস গংদের বেশি পাকামোর কারণে। অনেক বেশি পাকামো করেছেন, দেশটাতে মবের রাজত্ব কায়েম করেছেন, বিচারালয়গুলোকে মানে কুক্ষিগত করেছেন, বিচারালয়ের বিচারকদের স্বাধীনতা হরণ করেছেন। কেউ কোনো মানে মামলায় জামিন দেওয়ার সাহস পাননি বিচারকরা, তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন, যেটা পরিষ্কারভাবে মানে সরকারের যে সরকারি চাকরি আইন, সেই আইনের ব্যত্যয়। মানে সেটা নিয়ে আদালতে কোনো একটা সময় যদি মামলা হয় তাহলে আসিফ নজরুল ফেঁসে যাবেন। এরকম বহু মামলায় ফেঁসে যাবেন যদি আদালত নিরপেক্ষভাবে আচরণ করতে পারে। সেরকম কর্মকাণ্ডের কারণেই মানুষ আসলে মনে করে ফেলতে বাধ্য হচ্ছে যে এদের চাইতে শেখ হাসিনাই ভালো ছিল। এই ইউনুস গঙের চাইতে, আসিফ নজরুল গঙের চাইতে শেখ হাসিনাই ভালো ছিল, এই বদ্ধমূল ধারণা সমাজে এই আসিফ নজরুলরাই প্রতিষ্ঠিত করেছেন। এবং আমার কেন যেন কখনো কখনো মনে হয় যে এরা সম্ভবত মানে আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগ যেন খুব দ্রুত পুনর্বাসিত হতে পারে সেরকম বন্দোবস্তও করতে পারে। কারণ এদের দ্বারা সব সম্ভব, এদের দ্বারা আমেরিকার ডিপ স্টেটের টাকা খাওয়াও সম্ভব, আবার আওয়ামী লীগের টাকা খেয়ে আওয়ামী লীগকে দ্রুত পুনর্বাসন করার প্রক্রিয়ায় অংশগ্রহণ করাও সম্ভব। আমি বলছি না যে ডেফিনেটলি এটাই হয়েছে, এটা হয়তো মজার ছলে কিংবা ফানের ছলে বললাম যে এরা রং বদলাতে এতটা পারে যে সরকারি থেকে তারা হয়তো কোনো একটা সময় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে, আঁতাত করে বলেছে যে আমাদের এত টাকা প্রয়োজন, আমরা এত খারাপ কাজ করব যেন আপনাদেরকে মানুষ প্রাসঙ্গিক মনে করে এবং আপনাদের জনপ্রিয়তা বেড়ে যায়। সেটাও কি হতে পারে? অবশ্য সব সম্ভবের দেশ যেহেতু বাংলাদেশ, সেটাও হতে পারে। কিন্তু আসিফ নজরুলরা মানে প্রকৃত সত্য যেটা, সেটা হচ্ছে যে আসিফ নজরুলরা তাদের 1.5 বছরের যে শাসনকাল, সেই শাসনকালটাকে অপশাসনের কাল হিসেবে প্রতিষ্ঠিত করে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করেছেন। শেখ হাসিনার জনপ্রিয়তা 2024-এর 5 আগস্টে যেটা একেবারে তলানিতে নেমে গিয়েছিল, সেটা আবারও পুনরুজ্জীবিত করেছেন এবং বিপুল ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছেন। এটা আসিফ নজরুলদের ভুল নাকি শেয়ানাগিরি আমরা বুঝি না, আমরা নাদান মূর্খ মানুষ। দর্শক, আপনি যদি বোঝেন আপনার মন্তব্যটা জানিয়ে লিখতে পারেন। আমার কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে এসেছেন সংসদে উদ্বোধনী ভাষণ দিতে। এই পুরো প্রক্রিয়ায় এই যে কিছুটা সাংবিধানিক, বেশিরভাগটাই অসাংবিধানিক, এই প্রক্রিয়ায় তিনি যে সংসদ অধিবেশন বসানোর বিষয়টাকে জায়েজ করে নিলেন, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন ক্রমেই ফুরিয়ে আসছে। তার মধ্যে তিনি এদিক সেদিক যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব পছন্দ হচ্ছে না। শাহাবুদ্দিন চুপ্পু খুব ভালো মতো জানেন ক্ষমতাবানের করুণা, ক্ষমতাবানের একরকমের আশ্রয় প্রশ্রয় কত বড় পদে একজনকে প্রতিষ্ঠিত করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তার পরপরই তিনি ভীষণভাবে আলোচিত হয়ে উঠেছিলেন যখন তিনি তার রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গে শেখ হাসিনার বিষয়ে বলেছিলেন যে শেখ হাসিনাকে তো তিনি সবসময় পা ছুঁয়ে সালাম করেন, তো গত
কয়েক মাস তাকে যে কিছুতেই উনি পদধূলি দিচ্ছিলেন না, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভীষণ মর্মাহত এবং উদ্বিগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অবশেষে বুঝতে পেরেছেন যে তিনি পদধূলি না দিলেও তাকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেছেন বটে। তো সেহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর যখন শেখ হাসিনা চলে গেলেন, তখন সাক্ষাৎকারে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে জানিয়েছিলেন যে এমনকি শেখ হাসিনা তাকে বলেও যান নাই যাওয়ার সময় যে তিনি বাংলাদেশ থেকেই চলে যাচ্ছেন, পদত্যাগ পত্র তো দিয়ে যানই নাই। সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এরপর কাদের কাদের করুণার উপর নির্ভর করতে হয়েছে তার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং তার প্রধানমন্ত্রী দেশত্যাগ করবার পর টিকে থাকতে বঙ্গভবনে, যখন কিনা বঙ্গভবন ঘেরাও করে 2024-এর জুলাই আগস্টের বিপ্লবীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বের করে এনে রাজপথে বিচার করার ডাক দিয়ে স্লোগান দিচ্ছে, তখন সেটাও তিনি ইউনূস সরকার বদলে গিয়ে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরপরই কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেছিলেন। তিনি বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেমন তাকে আশ্রয় দিয়েছেন এই পুরো সময়টায়, যাতে তিনি মানসিক জোর বজায় রেখে নিরাপদে বঙ্গভবনে থাকতে পারেন, এবং যেই ওয়াকারুজ্জামান গণভবন, সংসদ ভবন, বিচারপতিদের বাসভবন, প্রধান বিচারপতির বাসভবন, সুপ্রিম কোর্ট কিচ্ছু রক্ষা করতে পারেন নাই, তিনি কিভাবে তাকে সশস্ত্র প্রহরায় বঙ্গভবনে আগলে রেখেছিলেন এত মাস, সেটা যেমন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কৃতজ্ঞতার সাথে সাক্ষাৎকারে স্মরণ করেছেন, তেমনি তিনি বলেছিলেন যে তারেক রহমানও তাকে সব সময় ভরসা দিয়েছেন যে তিনি যাতে বঙ্গভবনে টিকে থাকেন এবং সংবিধান এক রকমের ধারাবাহিকতা রক্ষা করেন। মানে ওই সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছিল যে 2024-এর ওই আগস্টে শেখ হাসিনার সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর যোগাযোগ আর না হলেও তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ এরপর থেকে অব্যাহত ছিল, এবং এই সকলের করুণা আশ্রয় প্রশ্রয়েই তিনি বঙ্গভবনে দুর্বিষহ জীবন কাটালেও টিকে ছিলেন বটে। সবচেয়ে বড় কথা, তারেক রহমান রাষ্ট্রপতির পাশে বসে যখন রোজার ঈদের ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন এবং রাষ্ট্রপতিকে দেখে সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সবগুলো দাঁত বিকশিত করে হেসে তাকে মানে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন, সেই ঈদের কোলাকুলির ছবিটা যখন বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে প্রধান ছবি হয়ে উঠল এবং সেই ছবিটা যখন প্রধানমন্ত্রীর দফতর থেকে রিলিজ করা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তখন শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা একটা বেশ লম্বা সময়ের জন্য পার্মানেন্ট হয়ে গেছে বলে মনে করা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল। এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও হয়তো 18 মাস ধরে নানা রকম চাকরি যায় যায়, প্রাণ যায় যায়, বঙ্গভবন যায় যায়, এরকম টেনশনের মধ্যে থেকে হাফ ছেড়ে বেঁচেছিলেন যে এতদিনে তার যে কেড়ে নেওয়া সম্মান সেটা ফেরত এসেছে। এমনকি ইউনূসের আমলে যে প্রেস টিমটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল না, তিনি নালিশ করলেন সংবাদ মাধ্যমে জানিয়ে, সেই প্রেস টিমটাও তারেক রহমান ফেরত দিলেন এবং বঙ্গভবনে প্রেসিডেন্টের আয়োজিত যেসব সম্বর্ধনা সভায় বিভিন্ন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে, ঈদুল ফিতরে কোনো গুরুত্বপূর্ণ লোক যেতে রাজি হচ্ছিলেন না, যেহেতু ইউনূস আমলে না ইউনূস না তার উপদেষ্টা পরিষদের কেউ তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কোনো সম্পর্ক রাখতেন না, একমাত্র 3 বাহিনী প্রধান সেখানে যেতেন। কাজেই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের রাষ্ট্রপতির বঙ্গভবনের সম্বর্ধনা সভাগুলোয় যেতেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এত গুরুত্ব দিচ্ছেন, এটা টের পেয়ে তারেক রহমানের কাছাকাছি হতে চান, ঘনিষ্ঠ হতে চান, বিএনপি সরকারের সঙ্গে মাখামাখি বজায় রাখতে চান বা তাদের সমর্থক হিসেবে নিজেকে পরিচিত করতে চান, এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিড় লেগে গিয়েছিল বঙ্গভবনের ঈদুল ফিতরের সম্বর্ধনা সভাতেও। এমন পরিস্থিতিতে ঈদুল আজহায় এসে শাহাবুদ্দিন চুপ্পুর সেই সুখ শান্তির ঘর একদম ভেঙে পড়েছে।
শাহাবুদ্দিন চুপ্পুকে ঈদুল আজহায় তারেক রহমান তার পাশে বসার কোনো সুযোগ দেন নাই। এটা নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হয় না যে ঈদের নামাজের ক্ষেত্রেও কাতারে কে কার পাশে বসবেন, কে কোন কাতারে বসবেন, এসব বিষয়ই যখন এতটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটা নামাজে দাঁড়ান তখন আগে থেকে নির্ধারিত থাকে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় মনে করে দেখেন, ওই যে তিনি যখন জীবনের প্রথম ঈদের নামাজ পড়তে গেলেন ঈদগাহে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে আটকে রাখলেন বঙ্গভবনে, আমরা দেখলাম তার চেয়ারের পাশে রীতিমতো জুস, পানির বোতল সবকিছু এমনকি সাজানো আছে। ঈদুল ফিতরে ইউনূস সাহেব আর জায়গা পেলেন না ঈদগাহের নামাজে। শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে এলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ পড়ার সুযোগ পাবেন। অথচ ঈদুল আজহায় কোরবানির ঈদের দিনে এসে নামাজে যখন শাহাবুদ্দিন চুপ্পু গেলেন, তিনি গিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজে ওই কাতারে তার 3 জন পরে দাঁড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান না শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে কোলাকুলির কোনো ফটো সেশন করলেন, না তাকে উষ্ণ আন্তরিক অভিবাদন জানালেন, তার কোনো ফটো হলো না, প্রধানমন্ত্রীর দফতর থেকে এমন কোনো ছবি ছাড়া হলো। মানে রাষ্ট্রপতির চেয়ারটা এমন জায়গায় বসানো হলো যে তার পাশে বসতে পারলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন, মানে যিনি খালেদা জিয়ার চিকিৎসক ছিলেন, তারপর বসতে পারলেন তারেক রহমানের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বসলেন। মানে পরিষ্কার বোঝা গেল প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় শাহাবুদ্দিন চুপ্পুর জায়গাটা তার পাশ থেকে সরে গেছে। ঠিক যেভাবে তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনাতেই গত ঈদে যমুনায় ইউনূসের ঢুকতে 2 ঘন্টা যমুনার গেটের বাইরে অপেক্ষা করতে হলো এবং ঈদগাহে ইউনূস আর ঢোকার সুযোগ পেলেন না ফেব্রুয়ারি মাসে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর। কাজেই সবকিছু যে খুবই সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট বার্তা দিতে ঘটে তাতে আর অবাক হওয়ার কি আছে। শাহাবুদ্দিন চুপ্পু লন্ডন গিয়েছিলেন সরকারি খরচে বেশ বিরাট সফর সঙ্গী দল নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি, এবং শাহাবুদ্দিন চুপ্পুর অভিযোগ ছিল যে ইউনূস আমলে তাকে এমনকি চিকিৎসা করতে বিদেশে যেতেও দেওয়া হয় নাই, লন্ডনে তার চিকিৎসার অ্যাপয়েন্টমেন্টও মিস হয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে সমালোচনা হয়েছে যে এত মূল্যবান হোটেলে এত বিরাট বাহিনী নিয়ে থেকে কেন সাধারণ চিকিৎসা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে লন্ডন গিয়ে করতে হবে। কিন্তু তারেক রহমানের মূল বিরক্তি আপত্তির জায়গা সেটা নয়, এর চেয়েও তার জন্য মূল আপত্তি বিরক্তির জায়গা হয়ে উঠেছে যে শাহাবুদ্দিন চুপ্পু সেখানে যে হোটেলে ছিলেন সেই হোটেলে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিসও ছিলেন এবং সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেখানে আছেন শুনে ব্রেকফাস্টের রুমে তার সঙ্গে দেখা করতে আসেন, মানে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসেন। সৌজন্য সাক্ষাৎ আর সৌজন্যমূলক সাক্ষাতের বিষয়টা কিছুটা আলাদা, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রেস টিম তাদের ছবি, মানে সুদানের এই প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সংবাদ মাধ্যমে পাঠিয়ে খবর ছাপিয়ে দেয় যে সুদানের প্রধানমন্ত্রী কামিল ইদ্রিস রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি একই হোটেলে আছেন শুনে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করেছেন। এই কামিল ইদ্রিস হচ্ছেন 2025 সালে গৃহযুদ্ধ বিক্ষুব্ধ সুদানে পশ্চিমের পছন্দে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। এহেন কামিল ইদ্রিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়ে গেছে এবং বাংলাদেশের বিষয়ে আলাপ করে ফেলেছেন। প্রেস টিমের এ ধরনের বাড়াবাড়ি বিজ্ঞপ্তি তারেক রহমান একটুও পছন্দ করেন নাই। তার চেয়েও গুরুতর সমস্যা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন লন্ডন সফর করছেন তখন কিছুদিনের জন্য তারেক রহমানের মন্ত্রিসভার অতি গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারেক রহমানের মন্ত্রিসভার বলতে গেলে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হয়ে যান। তখন বাংলাদেশের টাইমস অফ বাংলাদেশ সংবাদপত্রটি সহ বিভিন্ন সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় যে সালাউদ্দিন আহমেদ কই গেলেন এবং টাইমস অফ বাংলাদেশ সালাউদ্দিন আহমেদের দফতর
ধরে খোঁজ করলেও তারা বলতে রাজি হন না যে তিনি ঠিক কোথায় গেছেন। এমনকি বিমানবন্দরে যখন পত্রিকা খবর করে তখনও তারা সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে তিনি ঠিক কোনখানে গেছেন সেটা লুকিয়ে রাখতে চান। এমনকি সরকারের কোন কোন সূত্র বলে বসে সালাউদ্দিন আহমেদ গেছেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, অথচ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে থাকতে সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন লন্ডনে। এবং এমন খবরও তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে লন্ডনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এক নৈশভোজে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রভাবশালী মন্ত্রী সালাউদ্দিন আহমেদের মধ্যে বৈঠকের ব্যবস্থা হয়েছে। যদিও দূতাবাস এবং অন্যান্য সূত্রে সে খবর অস্বীকার করা হয়, কিন্তু এটাও একটা সন্দেহের জন্ম দেয় তারেক রহমানের মধ্যে। তারেক রহমানের শাহাবুদ্দিন চুপ্পুকে প্রয়োজন ছিল, কারণ যখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, একটা বড় ধরনের সাংবিধানিক শূন্যতা, তখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে টিকিয়ে বাঁচিয়ে রেখেছিলেন বলেই তারেক রহমান একেবারে তার সাজানো গোছানো নিয়মে কিন্তু সংসদ অধিবেশনটা শুরু করতে পেরেছেন। মানে তিনি সভাপতি পদে খন্দকার মোশাররফকে বসিয়েছেন, তারপর রাষ্ট্রপতিকে দিয়ে শপথ পাঠ করিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারকে দিয়ে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন, রাষ্ট্রপতিকে দিয়ে মন্ত্রিসভার শপথ পড়িয়েছেন, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে এসেছেন সংসদে উদ্বোধনী ভাষণ দিতে। এই পুরো প্রক্রিয়ায় এই যে কিছুটা সাংবিধানিক, বেশিরভাগটাই অসাংবিধানিক, এই প্রক্রিয়ায় তিনি যে সংসদ অধিবেশন বসানোর বিষয়টাকে জায়েজ করে নিলেন, তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছেন। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর প্রয়োজন ক্রমেই ফুরিয়ে আসছে। তার মধ্যে তিনি এদিক সেদিক যাচ্ছেন, তার সঙ্গে দেখা করছেন, সেটাও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব পছন্দ হচ্ছে না। একটা দূরত্ব তো নিশ্চিতভাবেই হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা খুব স্পষ্ট করে বোঝাতেই ঈদুল ফিতরে মহা সমালোচিত প্রেসিডেন্ট চুপ্পুকে যেমন বুকে টেনে নিয়ে সে ছবি সর্বত্র ছড়িয়ে দিয়েছেন, ঈদুল আজহাতে এসেই তিনজনের পরে তার সঙ্গে দূরত্ব রেখে বসে কোনো ছবি তোলার সুযোগ না দিয়েও একটা স্পষ্ট বার্তা নিশ্চিতভাবেই